আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম লাইভ সেশনে। আমরা এখন থেকে রেগুলার চেষ্টা করব তোমাদেরকে কোশ্চেন ব্যাংকের সলভ ক্লাসগুলো দেওয়ার জন্য। কারণ তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো তাহলে প্রশ্ন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া পাবা। এই আইডিয়া জেনারেট করে পরবর্তীতে তুমি কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করবা সেটা ফাইন্ড আউট করতে পারবা। আজকে আমরা সেই ধারাবাহিকতায় প্রথম থেকে আমরা মেডিকেল 25-26-এর যে কোশ্চেনটা, মেডিকেলের 25-26-এর যে কোশ্চেনটা, আমরা সেই কোশ্চেনটা সলভ করব। মেডিকেলের 25-26 যে কোশ্চেনটা আমরা সেটা সলভ করব। সেটা সলভ করার আগে আমার সাথে যারা জয়েন করেছে একটু জানাবা ভয়েসটা ঠিক আছে কিনা। ভয়েসটা ঠিক আছে কিনা একটু জানাবা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ইনশাআল্লাহ ভয়েস ঠিক আছে। আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাসটা তুমি করলে বুঝতে পারো যে প্রশ্ন কিভাবে আসে, কিভাবে প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এবং একটা প্রশ্ন দেখা মাত্রই মাথায় তোমার সেট করতে হবে যে কিভাবে প্রশ্ন অ্যান্সারটা তোমার মাথায় ক্যাচ করবে। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই প্রথম কোশ্চেনে। আমরা প্রথম কোশ্চেনটা যদি দেখি, প্রথম কোশ্চেন, এ পারসন আনএবল টু পে ব্যাক ডেটস ইজ কল্ড। অর্থাৎ বলতে চাইছে একজন ব্যক্তি যে আনএবল মানে অক্ষম কিসে অক্ষম, টু পে ব্যাক মানে সে যে ঋণ করেছিল সে ঋণটা ফেরত দিতে সে ব্যর্থ। পে ব্যাক ডেটস মানে ঋণ যে করেছিল সেই ঋণটা ফেরত দিতে আনএবল, ব্যর্থ। কেউ যদি ঋণ করে এবং সেটা ফেরত দিতে ব্যর্থ হয় তাকে আমরা কি বলি? অপশন এ পোর হলো গরিব, অপশন বি হলো চিট হলো প্রতারণা, সি হলো মাইজার হলো আমরা জানি কৃপণ, ডি হলো ব্যাংক্রাফট হলো দেউলিয়া। আমরা ব্যাংকিং এর টার্মে আমরা ব্যবহার করি কেউ যদি ধার নিয়ে ফেরত দিতে না পারে, পে ব্যাক, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি যে সে দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ ব্যাংক্রাফট হয়ে গেছে। তাহলে কি হবে? পারসন আনএবল টু পে, কি বললাম? আনএবল টু পে পে ব্যাক ডেটস ইজ কল্ড, তাকে বলা হয় কি? যে ব্যক্তি টাকা নিয়ে টাকা ফেরত দিতে পারে না তাকে আমরা কি বলি? ব্যাংক্রাফট, দেউলিয়া বলি। কি বলি? দেউলিয়া বলি। তাহলে আমাদের অপশন একের কোশ্চেনের অ্যান্সার কি হবে? দেউলিয়া, ব্যাংক্রাফটের বাংলা কি? দেউলিয়া। ওকে, 2 নম্বর কোশ্চেন, দ্য সিনোনিম অফ আইডিয়ালের সিনোনিম কি? আইডিয়ালের সিনোনিম কি? খুবই একটা পারফেক্ট একটা কোশ্চেন। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে মেডিকেলে তোমরা প্রত্যেকবার খুবই সমস্যা ফেস করো, কিন্তু মেডিকেলে যত সিনোনিম অ্যান্টোনিম আসে সবগুলো আমরা দৈনন্দিন যে ব্যবহারগুলো করি সেই ব্যবহারগুলো থেকেই সিনোনিম অ্যান্টোনিম গুলো আসে। তো তোমরা বিভিন্ন জনে বিভিন্ন বই পড়ো, তো বিভিন্ন বই পড়তে গিয়ে গুলাই ফেলো, লাস্টে রিভাইজ দিতে পারো না, ধরা খাও। তো আমরা এবার যে কাজ করছি, আমাদের পেইড ব্যাচে যে কাজটা করছি, আমরা স্পেসিফিক 500 এমসিকিউ পড়াবো। 500 এমসিকিউ পড়াবো। প্রতিটা এমসিকিউর মধ্যে 4টা করে অপশন থাকবে, যেখানে 2000 এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে। 2000 এমসিকিউ সলভ হবে। আমরা পেড বেচে এবার আমাদের টার্গেট ডিএমসি যে পেড বেচটা আসবে, সেখানে আমরা 2000 শুধু সিনোনিম অ্যান্টোনিম পড়াবো। 2000 সিনোনিম অ্যান্টোনিম পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা দেখি দ্য সিনোনিম অফ আইডিয়াল। আমরা আইডিয়াল মানে কি বুঝি? আইডিয়াল মানে কি? আমরা যদি বলি, যেমন আমরা বলি না আইডিয়াল হাজবেন্ড, সে আমার আইডিয়াল হাজবেন্ড, তাই না? অথবা আমরা বলি আইডিয়াল ওয়াইফ। আমরা সহজভাবে যদি বলি আইডিয়াল হাজবেন্ড, আইডিয়াল ওয়াইফ, আইডিয়াল মাদার, তার মানে কি বোঝাচ্ছে? কারেক্ট, সঠিক, পারফেক্ট, সেম, গুড, ভালো, অ্যাপ্রোপ্রিয়েট, সবগুলোর মিনিং প্রায় কাছাকাছি। তাহলে আমরা কারেক্ট, আমার আনসার নিতে হবে একটা। আমরা যদি বলি যে আইডিয়াল মিন্স পারফেক্ট, সবচেয়ে যোগ্য আনসার কি হয়? আইডিয়াল মিন্স পারফেক্ট। ওকে, তাহলে দ্য সিনোনিম অফ আইডিয়াল, যার উত্তর কি? পারফেক্ট। সি নাম্বার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? আই কুড হার্ডলি মেক আউট ট্রাফিক সাইন থ্রু দা ফগ। অর্থাৎ কুয়াশার মধ্যে আমি ট্রাফিক সাইনটা বুঝতে পারছি না। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি কি শব্দ? একটা নেগেটিভ শব্দ। তোমাদের 22-23 সালে হার্ডলি মানে কি? এই শব্দটা আসছিল নাউন থেকে। হার্ডলি শব্দের মানে কি? এই শব্দটা আসছিল 22-23 সালে, সম্ভবত 22-23 সালে। তাহলে মেক আউট মানে কি? এখানে বলতে চাইছে মেক আউটের বাংলা কি বলছে? 4টার মধ্যে থেকে খুঁজে বের করো।
তাহলে আমরা আগে জানতে হবে যে মেক আউটের বাংলা কি। আমরা যদি দেখি মেক আউট এটা আসছে গ্রুপ ভার্ব থেকে, যার বাংলা হলো বুঝতে পারা বা বুঝা, বুঝতে পারা অথবা বুঝা। তাহলে আমরা যদি বাংলা মিনিং করি, আই কুড হার্ডলি মেক আউট, আমি কদাচিৎ বুঝতে পারছি না ট্রাফিক সাইন থ্রু দ্য ফগ, কুয়াশার মধ্য দিয়ে যে সাইনটা ট্রাফিক সাইনে দেখা যাচ্ছে কি মানে বুঝতেছি না আর কি। তাহলে আমরা যদি এক্সিটলি দেখি, রিকগনাইজ করা, হ্যাঁ, ডিস্টিংগুইশ পার্থক্য করা, লোকেট ওবে মান্য করা। আমরা যদি ওবে এখানে বাদ দেই তাহলে বাকি তিনটা প্রশ্নই উত্তরই প্রায় কাছাকাছি হয়ে যায়। কি হয়ে যায়? প্রায় কাছাকাছি হয়ে যায়। তাহলে আমরা কোনটা আনসার নিতে পারি? দেখো তো একটু আনসার করতে পারো কিনা। তাহলে আমরা কোনটা আনসার নিতে পারি? আচ্ছা, আমরা মেক আউট বুঝতে পারি, আমরা বুঝতে পারতেছিলাম না, তো আমরা প্রথমে ওবি কেটে দিয়েছি, মান্য করা কেটে দিয়েছি, লোকেট, ডিস্টিংগুইশ, রিকগনাইজ আমরা যদি বলি যে আমরা আমরা বুঝতে পারছি, রিকগনাইজ করতে পারছি, বেস্ট আনসার হলো অপশন এ। কারেক্ট আনসার কি? অপশন এ। ওকে, তারপরের কোশ্চেন, এ প্রিফিক্স কন্টেন ওয়ার্ডস। তাহলে এটা কোন টপিক থেকে আসলো? মেডিকেলে কোন টপিক থেকে প্রশ্ন আসে, প্রশ্ন অ্যানালাইসিস করে সেটা তুমি জানতে হবে। মেডিকেল না, যে কোনো চাকরি পরীক্ষায় ক্যাডেট থেকে ধরে, ক্যাডেট এডমিশন থেকে ধরে কলেজ এডমিশন, ইউনিভার্সিটি এডমিশন, মানে এডমিশন টেস্ট, তারপরে চাকরি প্রার্থী বিসিএস সহ যে কোনো চাকরি প্রার্থীর জন্য প্রিফিক্স বা সাফিক্স অনেক ইম্পর্টেন্ট। তাহলে কি জানা যাইছে? এ প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড, অর্থাৎ কোন শব্দটা প্রিফিক্স সহ হয়েছে। তাহলে প্রিফিক্সের বাংলা কি? প্রিফিক্স মানে হলো ওই শব্দটা যেটা কি করে কোন শব্দের আগে বসে, কোথায় বসে? আগে বসে। আমরা যাকে বাংলায় বলি উপসর্গ, যাকে আমরা কি বলি? বাংলায় উপসর্গ বলি। তাহলে এই যে প্রিফিক্স, এখান থেকে আমরা দেখব একটা নির্দিষ্ট শব্দ আছে, যেই শব্দের আগে একটা ওয়ার্ড বসছে সেটা আনসার। যেমন আমরা যদি বলি হ্যাপি, আমরা কি বললাম? হ্যাপি, এটা একটা শব্দ। এখন প্রিফিক্স মানে হচ্ছে আগে। আমরা যদি বলি আনহ্যাপি, এই যে এই আনটা হলো প্রিফিক্স, ঠিক আছে? এই আনটা কি? প্রিফিক্স। আমরা কি বললাম? হ্যাপি হলো আমার মেইন ওয়ার্ড, হেড ওয়ার্ড। এই হেড ওয়ার্ডের আগে যদি আমরা একটা শব্দ বসাই, কোথায় বসাই? আগে বসাই। এই আগে বসানো কি বলা হবে? কি? প্রিফিক্স। তাহলে আমার জানতে চাইছে এখানে যে একটা শব্দ আছে, যেই শব্দের আগে একটা শব্দ বসছে, ওইটা কোনটা? তাহলে আমরা এখানে দেখো আছে মোরাল, ইমোরাল। আমরা যদি ইন জেনারেল দেখি, মোরাল একটা শব্দ যার বাংলা হচ্ছে নৈতিক, কি? নৈতিক। হ্যাঁ, অপশন বি তে দেখো, আমরা যদি ইম বাদ দেই, মিডিয়েট বলে কিছু শব্দ নাই, আমরা জানি ইমিডিয়েট মানে কি? তাড়াতাড়ি, তাই না? ইমিডিয়েট মানে কি? তাড়াতাড়ি বা শীঘ্রই। ওকে, সিতে যদি দেখি ইমেন্স মানে কি? ইমেন্স নিজে একটা শব্দ, তার আগে এমটা এমনি বসছে, হেড ওয়ার্ড, এটা আলাদা হয়ে বসে নাই, প্রিফিক্স নাই। তাহলে ইমেন্স হলো কি? ইমেন্স হলো বিশাল। ইমেন্স মানে কি? বিশাল বা প্রকাণ্ড। ইমেন্স মানে কি? বিশাল অথবা প্রকাণ্ড। তাহলে ডি নাম্বারে দেখি ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। এখানেও আগে কোনো কিছু নাই, এখানেও আগে কোনো শব্দ নাই। তার মানে তিনটা শব্দে কোনো প্রিফিক্স আমার বসে নাই। অপশন ডি তে যদি দেখি মোরাল, তাহলে মোরাল আগে কি বসছে? ইমোরাল। মোরাল মানে নৈতিক, ইমোরাল মানে কি? অনৈতিক। তার মানে আমার চাইছে কোথায় প্রিফিক্স যুক্ত হইছে? এই যে মোরালের আগে প্রিফিক্স যুক্ত হইছে অপশন এ তে। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন এ। বুঝা গেছে কিনা? ওকে, তারপরের কোশ্চেনে যাই আমরা। 5 নাম্বার কোশ্চেন, সেম 5 নাম্বার কোশ্চেনটা হলো 4-এর বিপরীত। 4 নম্বরে বলছিল যে কোনটা প্রিফিক্স দ্বারা তৈরি হয়েছে, 5 নম্বরে বলছে উইদাউট প্রিফিক্স। কোথায় প্রিফিক্স নাই? কোন শব্দে প্রিফিক্সটা নাই? তাহলে আমরা যদি এই কোশ্চেনে দেখি কোথায় প্রিফিক্স নাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রিফিক্স নাই মানে আগে শব্দ বসে নাই। তাহলে ইরেশনাল, এই যে রেশনাল একটা শব্দ, আমরা যদি এখানে একটু ভেঙে বলি, রেশনাল একটা শব্দ। বিতে দেখি ইরিটেবল, এই রিটেবল আলাদা, রিটেবল মানে আমরা ইর বাদ দিলাম, এখানে ইর বাদ দিলাম, এখানেও ইর বাদ দিলাম, থাকে রেসপন্সিবল। কি থাকে? রেসপন্সিবল। ডিতে দেখি ইররেগুলার, ঠিক আছে?
আমাকে বলছে উইদাউট প্রিফিক্স, মানে আগে বসে নাই। তাহলে দেখো আমরা যদি ইরেগুলারের ইর বাদ দেই তাহলে রেগুলার আসে। রেগুলার কি একটা শব্দ? শব্দ, তার মানে ঠিক আছে। আবার যদি সিতে দেখো ইরেসপন্সিবল আছে, আমরা ইররেসপন্সিবল থেকে ইরটা বাদ দেই, আই আর ইরটা বাদ দিলে যদি দেখি রেসপন্সিবল, রেসপন্সিবল থাকে যেটা আলাদা একটা শব্দ, শব্দ, তার মানে এর আগে কি বসছে? প্রিফিক্স বসছে। ইরেগুলার এর আগে কি ইর, তার মানে এর আগে প্রিফিক্স বসছে। এটা যদি দেখি রেশনাল, রেশনাল মানে যুক্তি, তাই না? এই যে রেশনাল, রেশনাল আগে ইর, আই আর ইর মানে প্রিফিক্স বসছে, বসছে, বসছে। তাহলে আমরা জানতে চাইছি কি উইদাউট প্রিফিক্স, প্রিফিক্স বসে নাই। তাহলে আমরা যদি দেখি ইরিটেবল, ইরিটেবল মানে কি জ্বালাতন করা, হুট করে রেগে যায় এমন একটা কিছু বোঝায়। তার মানে রিটেবল বলে কোনো শব্দ নাই। তার মানে এখানে কি, এখানে হলো কোনো কি বসে নাই, প্রিফিক্স বসে নাই। ইরিটেবল নিজেই একটা শব্দ, ইরিটেবল নিজেই একটা পূর্ণাঙ্গ শব্দ, এর আগে কোনো কিছু বসা দরকার নাই। তার মানে প্রিফিক্স এখানে নাই। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। অপশন ডি তে দেখো ইরেগুলার, রেগুলারের আগে ইর বসছে, প্রিফিক্স আছে। সিতে দেখো রেসপন্সিবল, রেসপন্সিবলের আগে ইর আছে, প্রিফিক্স আছে। এতে দেখো রেশনাল, রেশনাল নিজে একটা শব্দ, এর আগে একটা ইর আছে, মানে প্রিফিক্স আছে। তাহলে ইরিটেবল নিজে আলাদা একটা শব্দ, এর আগে কি নাই? কোনো উপসর্গ বা প্রিফিক্স নাই। তাহলে আমার জানতে চাইছে প্রিফিক্স নাই কোথায়? অপশন বি তে। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। ওকে, তারপরে কোশ্চেনটা সলভ করে তো। আই নো ইউ দ্য কমপ্লেক্স ফ্রম। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা মানে একবার বেসিক থেকে করা, একেবারে বেসিক থেকে করা। কি হতে পারে এই কোশ্চেনের অ্যান্সারটা? কি হতে পারে এই কোশ্চেনের অ্যান্সারটা? একেবারে বেসিক। একেবারে বেসিক। আসো আমরা একটু দেখি। চাইছে কি কমপ্লেক্স ফর্ম, কি চাইছে? কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স ফর্ম। ওকে, কমপ্লেক্স মানে জটিল বাক্য। তাহলে কমপ্লেক্স হতে হলে আমার কি লাগবে? একটা ডব্লিউএইচ কোশ্চেন লাগবে। কি লাগবে? ডব্লিউএইচ। কি লাগবে? ডব্লিউএইচ কোশ্চেন লাগবে। তাহলে আমরা যদি দেখি ডব্লিউএইচ, সবগুলোতে ডব্লিউএইচ আছে। হো, সবগুলোতে কি আছে? আমার ডব্লিউএইচ আছে। তাহলে সবগুলোই হইতে পারে, তাই না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মেইন বেসিক সূত্র হলো একটা প্রিন্সিপাল ক্লজ কি থাকবে? একটা প্রিন্সিপাল, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে আই নো প্রিন্সিপাল ক্লজ, আই নো প্রিন্সিপাল ক্লজ, আই নো প্রিন্সিপাল ক্লজ, আই নো প্রিন্সিপাল ক্লজ এবং হু ইউ আর এই সবগুলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন আসো আমরা এটাকে সলভ করি। আই নো ইউ, আমি তোমাকে জানি, তাই না? এটা হলো একটা প্রিন্সিপাল মানে সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্সে নিব। কিভাবে কমপ্লেক্সে নিব? সূত্র হলো আমরা টেন্সের পরিবর্তন করব না। কমপ্লেক্স নরমালি সূত্র যেটা, যদি সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে যে কোনো টেন্সে নেওয়া যায়, কিন্তু অর্থের চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? অর্থের চেঞ্জ হয়ে যায়। তাহলে এই সিম্পল সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা সাবঅর্ডিনেটটাও কি করব? প্রেজেন্ট বা ফিউচার টেন্সে নিতে পারি। অপশন, আমরা অপশনগুলো দেখে দেখি একটু ছাঁটাই করি। অপশন ডি তে আসো। অপশন ডি তে আই নো হু আর ইউ, আই নো হু আর ইউ। আমরা যদি দেখি হু আর ইউ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। হু আর ইউ পুরোটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। হু আর ইউ কি? হু আর ইউ কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ। হু আর ইউ কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্ন আকারে লেখা যায় না। দেখেন লেখা ওঠে না, প্রশ্ন আকারে লেখা যায় না। সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্ন আকারে লেখা যায় না। কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্ন আকারে লেখা যায় না। কিন্তু অপশন ডি তে দেখেন হু আর ইউ, এটা হলো প্রশ্ন আকারে লেখা। এই কোশ্চেনের আনসারটা হতো হু ইউ আর। যেহেতু প্রশ্ন আকারে লেখা যায় না, এখানে কিন্তু প্রশ্ন আকারে লিখছে। প্রশ্ন আকার মানে সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসা। তাহলে অপশন ডি ক্রস, একটা কেটে ফেললাম। আমরা এতে দেখি আই নো হু ইউ ওয়ার। দেখেন এই প্রশ্নটা আই নো ইউ প্রেজেন্ট টেন্সে আছে, এটা গ্রামারগত স্ট্রাকচারালি ঠিক আছে। প্রেজেন্টে থাকলে পাস্ট টেন্স যাইতে পারে, প্রিন্সিপাল প্রেজেন্টে সাবঅর্ডিনেট পাস্ট টেন্সে যাইতে পারে। কিন্তু আমরা যদি ওয়ার ব্যবহার করি, পাস্ট টেন্স ব্যবহার করি, তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? মিনিং চেঞ্জ হয়ে যায়। এর জন্য অপশন এ বাদ। তাহলে আমরা দুইটা কেটে ফেললাম, বাকি হলো বি এবং সি। এবার দেখি অপশন বি তে আছে আই নো হু ইউ আর প্রেজেন্ট টেন্স, আই নো হু ইউ বি। এখানে আছে বি, এখানে আছে আর। আমরা বি নেব নাকি আর নেব? আমরা যদি একটু দেখি, আমরা যখন
সিম্পল থেকে কমপ্লেক্স করব, তখন বি হলো আমার বেস ফর্ম। বি কি? বি হলো আমার বেস ফর্ম। বি হলো কি আমার বেস ফর্ম। যেহেতু বি আমার বেস ফর্ম, সেহেতু আমরা বেস ফর্ম তো বসাতে পারবো না। আমরা কি করব, এই বি এর প্রেজেন্ট ফর্ম যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা এম ইজ আর বসাবো। আমরা কি বসাবো? এম ইজ আর বসাবো। তাহলে অপশন সি তে দেখি, আই নো হু ইউ, বি না হয়ে এখানে এম ইজ আর যে কোনো একটা কিছু হইতো, যেখানে যেহেতু একটা কিছু নাই, বেস ফর্ম দেওয়া আছে, এই জন্য ক্রস। ওকে, বিতে যদি দেখি একটা আছে, একটা গ্যাড অ্যান্সার। তারপর আমরা দেখি আই নো হু ইউ আর, আই নো হু ইউ আর, হু হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আমরা প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করি? আর ব্যবহার করি। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। বুঝা গেছে? আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে যদি যাই আমরা, 7 নম্বর কোশ্চেন আমি আবারও বলছি, মেডিকেল অথবা যে কোনো চাকরি পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন পড়া খুব খুব ইম্পর্টেন্ট। কি বললাম? প্রিভিয়াস কোশ্চেন পড়া খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 7 নম্বর কোশ্চেনে যদি দেখি, আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ। কি বলছে? আই হার্ড, আমি শুনেছিলাম, দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ। হর্স মাউথ মানে হর্সের মাউথ থেকে আমরা শুনছিলাম, মানে কারো কাছ থেকে শুনছিলাম আর কি। জানা যাচ্ছে এখানে হর্স মাউথ এটার মানে কি? এটা একটা আমরা ইডিয়ম, আমরা জানি এটা ফ্রেজ এন্ড ইডিয়মস। এই হর্স মাউথের বাংলা কি? এই হর্স মাউথের বাংলা হলো অথেন্টিক, মানে আমি বিশ্বাসযোগ্য কারো কাছ থেকে শুনেছিলাম। কি থেকে? বিশ্বাসযোগ্য কারো কাছ থেকে শুনছিলাম, যেটাকে আমরা কি বলি? অথেন্টিক সোর্স। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ, অথেন্টিক। জাস্ট এটা ভোকাবুলারি কোশ্চেন। আমরা আমাদের পেইড ব্যাচে প্রায় 400-র মতো ফ্রেজ এন্ড ইডিয়মস পড়াবো ইনশাআল্লাহ, 400। তারপরের কোশ্চেনে যদি যাই আমরা, 8 নাম্বার, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এবং এটা বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন। তাহলে টিমটা গঠিত হয়েছিল 11 প্লেয়ার দ্বারা, গঠিত হওয়া বোঝাচ্ছে, তাই না? দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার। এই মেড বাই মানে কে বানাইছে, হ্যাঁ, কে বানালো বা কে বানাইছে, ঠিক আছে? কে বানাইছে, মেড বাই বাংলা কি? কে বানাইছে মানে কে তৈরি করলো। মেড আউট অফ অথবা মেড ফ্রম একই কথা, মেড আউট অফ অথবা মেড ফ্রম। মেড আউট বা মেড ফ্রম মানে কি? তৈরি করা, কিন্তু উপাদান চেনা যাবে না, উপাদান ফাইন্ড আউট করা যায় না, উপাদান চেনা যাবে না। যেমন আমরা বলতে পারি পেপার ইজ ড্যাশ, হ্যাঁ, উড। তাহলে কি হবে? দুইটাই হতে পারে, মেড আউট অফ অথবা কি হবে? মেড ফ্রম, একই কথা, ঠিক আছে? তাহলে উৎপত্তি থেকে ফলাফল পর্যন্ত যাওয়ার পর আমরা যদি উৎপত্তির জিনিসটা না চিনি, তাহলে সেখানে কি হয়? মেড আউট অথবা মেড ফ্রম। তাহলে এখানে তো এই উৎপত্তির কোনো কিছু বলা হয় না, টিমটা 11 জন দ্বারা গঠিত হয়েছে। তাহলে গঠিত ইংলিশ কি? মেড আপ অফ মানে হলো গঠিত, মেড আপ অফ মানে কি? গঠিত। ওকে, এই মেড অফ মানে এটাও তৈরি, এটাও কি? তৈরি, কিন্তু এটা উপাদান চেনা যাবে। এটা কি করা যাবে? উপাদান চেনা যাবে। তাহলে আমার দরকার তৈরি হইছে, দ্য টিম ইজ 11 প্লেয়ার, টিমটা গঠিত হইছে 11 জন প্লেয়ার দ্বারা। গঠিত ইংরেজি কি? গঠিত ইংরেজি হলো মেড আপ অফ। তাহলে মেড আপ অফ কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। এই গেল আমার 8 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে? হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস। সেও কি করেছিল? হ্যাড টু, মাস্ট অফ ব্যবহৃত হয়, সে অবশ্যই ভুগেছিল, সে যে অন্যায় করেছিল, পাপ করেছিল, সেটার ফলাফল সে ভুগেছিল। কিপিং দ্য সেম মিনিং দ্য নেগেটিভ ফর্ম। তার মানে সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ আছে, এটাকে আমার কি করতে হবে? নেগেটিভ বানাইতে হবে। তাহলে এটার সূত্র একেবারেই সহজ। আমরা যদি দেখি, তোমরা যারা আমার ট্রান্সফরমেশনের ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ, জাস্ট ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ নেগেটিভ সম্ভবত 8টা রুলস পড়াইলেই এটা কভার হয়ে যাবে। 8টা রুলস আমরা সেখানে, আমরা যদি বলি সেখানে হ্যাভ, রুলসটা হলো এমন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাঁ, মাস্ট, এগুলোর পরিবর্তে প্রেজেন্ট টেন্সে ক্যান নট বাট ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্যান নট বাট এবং তারপরে বি ওয়ান। আর যদি পাস্ট টেন্স হয়, কি হয়? পাস্ট টেন্স হয়, যেমন হ্যাড।
যদি হ্যাড ব্যবহৃত হয় তাহলে কুড নট বাট, কুড নট বাট, কুড নট বাটের পরে বেস ফর্ম বসাবো। একটু খাতায় নোট করো। আমরা বলছি যদি সেন্টেন্সে কি থাকে, হ্যাভ টু হ্যাজ টু থাকে, হ্যাভ টু হ্যাজ টু থাকে, তার পরিবর্তে আমরা ক্যান নট বাটের পরে বেস ফর্ম অথবা ক্যান নট হেল্পের পরে বার প্লাস আইএনজি তুমি বসাইতে পারো। যেহেতু আমাদের বার প্লাস আইএনজি আসে নাই, আমরা ক্যান নট বাট দিয়ে কথা বলি। যদি হ্যাভ টু হ্যাজ টু থাকে ক্যান নট বাট, যদি হ্যাড থাকে পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট বাট তারপরে বেস ফর্ম। তাহলে আমরা দেখি কোথায় আছে হ্যাড টু, হ্যাড নো, উড নট, এই যে কুড নট বাট, এই যে হ্যাড থাকলে পাস্ট টেন্স, কুড নট বাট তারপরে বি ওয়ান, তাহলে এই যে কুড নট বাট তারপরে সাফার বি ওয়ান কোথায় আছে, অপশন ডি তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, ইউ শুড, তোমার উচিত নেভার লুক ডাউন দ্য পোর, গরিবদের কি করো না, লুক ডাউন, লুক ডাউন ড্যাশ মানে একটা কিছু বাকি রয়ে গেছে। আমরা অপশন এতে যদি দেখি, আমরা জানি, আমরা একবারে জিস্ট অংশে চলে যাই, লুক ডাউন আপন, আমরা কি বলছি, লুক ডাউন আপন মানে অবজ্ঞা বা ঘৃণা না করা। এটা কি আমরা একটা ফ্রেজ হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে কি লুক ডাউন আপন, অবজ্ঞা বা ঘৃণা না করা। তাহলে ইউ শুড নেভার লুক ডাউন আপন দা পোর, তুমি কখনোই কি করো না, যারা গরিব তাদেরকে কি করো না, অবজ্ঞা করো না। তাহলে এটার সঠিকটা কারেক্টটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি লুক ডাউন এট, আমরা জানি তিরস্কার করা বা অবজ্ঞা করার তো লুক ডাউন আপন ব্যবহৃত হয়। কোন অপশনে আছে, লুক ডাউন টু নাই, আপন নাই, ক্রস। সিতে দেখি লুক ডাউন অ্যাবাউট, আপন নাই, ক্রস। ডিতে দেখি লুক ডাউন আপন, এই যে আমার লুক ডাউন আপন দরকার, কোথায় আছে, অপশন ডি তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। বুঝা গেছে? ওকে 10। 11 নম্বর খুবই খুবই একবার সহজ কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলছে, উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। হেয়ার মোবিলাইজড মিন্স, মোবিলাইজড মানে কি, মানে তারা কি করছে, ফান্ড কালেক্ট করছিল, তাই না? মোবিলাইজ মানে কি, কালেক্ট করা, মোবিলাইজ মানে কি, কালেক্ট মানে সংগ্রহ করা। তাহলে মোবিলাইজ মানে কালেক্ট কোথায় আছে, কালেক্ট, স্পেন্ড মানে ব্যয় করা, গ্যাপ মানে দেওয়া, অ্যালোকেট, অ্যালোকেটের বাংলা কি, অ্যালোকেট মানে বিন্যস্ত করা, বিন্যস্ত মানে ভাগ করে দেওয়া, আর কালেক্ট মানে কি, সংগ্রহ করা। তাহলে মোবিলাইজড, ওই মোবিলাইজড আমরা কালেক্ট করেছিলাম, অপশন ডি। 2 মিনিট। ওকে, তারপরে দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেস হিউমিলিটি, এক্সপ্রেস হিউমিলিটি, হিউমিলিটি মানে হলো নম্রতা বা ভদ্রতা, নম্রতা বা ভদ্রতা। ওকে, নম্রতা। তাহলে আমরা লেটারের কোথায় এই নম্রতা ব্যবহার করি, ইউর রেসপেক্টফুলি, এখানে আমরা হাই কোয়ালিফাইড অর্থে সিনিয়র কোন সরকারি কাজে ইউর রেসপেক্টফুলি ব্যবহার করি। আর ফেথফুল ইউজ আমরা কখন ব্যবহার করি, এটাও আমরা সরকারি কাজে ব্যবহার করি যখন আমরা যার কাছে পাঠাবো প্রাপক নাম জানি না, নাম জানি না তখন। ওকে, সিনসিয়ারলি ইউজ আমরা ব্যবহার করে থাকি, কখন ব্যবহার করি, সিনসিয়ারলি ইউজ আমরা নির্দিষ্ট কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বা নির্দিষ্ট কোথাও পত্র প্রেরণ করলে যেখানে আমরা নাম জানি সেখানে আমরা সিনসিয়ারলি ইউজ ব্যবহার করি। আর ইউজ ইন অ্যাপ্রিসিয়েশন হলো কি, কোনো অনুমোদন অপেক্ষা, অনুমোদন যদি বোঝায় বা কোনো ভালো কিছু জ্ঞাপন করে সেখানে আমরা ইউজ ইন অ্যাপ্রিসিয়েশন বলি। ওকে, 13 নম্বর, all his dreams were shattered dash the event। এই যে shattered এটা appropriate preposition, মানে all his dream তার সকল স্বপ্ন কি হয়ে গেল, shattered dash event, এই ঘটনার কারণে কি হলো, ভেঙে গেল। তাহলে ভেঙে যাওয়াতে shattered by ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়, by ব্যবহৃত হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি shattered by। 14 নম্বর, the supervisor took him dash task, আমরা জানি গ্রুপ ভার্বে আমরা যদি পড়ি take someone to টাস্ক, অবজ্ঞা করা বা তিরস্কার করা, তাই না? তাহলে টেক সামওয়ান টু টাস্ক, তাহলে যে টেক এর পাস্ট টেন্স টুক, সামওয়ান এখানে টাস্ক দেওয়া আছে, তাহলে বাকি রইল কি, টু বাকি রইছে। তাহলে কোন অপশনে টু আছে, অপশন সি। কারেক্ট অ্যান্সার কি অপশন সি, টেক হিম টু টাস্ক, তিরস্কার করা, তাই না, বা অবজ্ঞা করা। লাস্ট কোশ্চেন, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট, হ্যাবিট নিজে একটা নাউন, হ্যাবিট নিজে একটা কি নাউন, এই নাউনের ভার্ব কোনটা এটা খুঁজে বের করতে বলছে। হেবিচুয়াল আমরা যদি দেখি, হেবিচুয়াল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হেবিটেবল হলো একটা অ্যাডজেক্টিভ, হেবিটেড হলো একটা নাউন, হেবিচুয়েট হলো একটা ভার্ব। তাহলে আমার চাইছে ভার্ব, কোন অপশনে ভার্ব আছে, ভার্ব আছে আমার, যেহেতু ভার্ব চাইছে ভার্ব আছে অপশন বি তে। তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন বি। ঠিক আছে, এই হলো আমাদের আজকের মতো ক্লাস। আমরা চেষ্টা করব তোমাদেরকে রেগুলার কোশ্চেন ব্যাংকের ক্লাস দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।